হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে আজকের লড়াই যত না বেশি তো পেটের, তার থেকে অনেক বেশি হচ্ছে মস্তিষ্কের। এবং মস্তিষ্ক দশ করে লড়াইটা, তার জন্যে পুঁজি সর্বস্ব দিয়ে দেয়। এখানে তারা সবথেকে বেশি ব্যবহার করে মানুষের মধ্যে ভয়টাকে। হ্যাঁ, ভয়টাকে ব্যবহার করে, বুঝলেন তো? একটা ভয়, একটা লোভ, এই দুটো জিনিসকে ব্যবহার করে মস্তিষ্ক দখলের জন্য। টিভিগুলো বা টিভি সিরিয়ালগুলো বা এমনি মানে সিনেমাগুলো দেখলেও দেখবে এই দুটো জিনিসকেই তারা ব্যবহার করে থিম হিসাবে। একটা ভয় আর একটা হচ্ছে লোভ। সম্পূর্ণভাবে ধার্মিক হয়ে কি কমিউনিস্ট পার্টি করা যায় না। ধর্ম মানে যদি রিলিজিয়ান হয়, বুঝলেন তো, যে সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে ধর্ম মানে তো দুটো, যেমন ধরো যে জলের ধর্ম উপর থেকে নিচে হওয়া, প্রপার্টি অর্থে ধর্ম নয়, বুঝলেন তো? সেখানে ধরো ধার্মিক মানুষরাই কমিউনিস্ট পার্টি করতে পারে, বুঝলেন তো? তার কারণ কি, ওই অর্থে যেমন জলের ধর্ম, আগুনের ধর্ম, বাতাসের ধর্ম, হ্যাঁ, সেই অর্থে যদি ধর্ম তুমি কথাটা বলো, আমি বলবো যে ধার্মিকরাই কমিউনিস্ট পার্টি করতে পারে। কারণ মানুষের এই ধর্মের শিক্ষাই হচ্ছে টু সার্ভ নট টু রুল, সেবা। মানে ওই যে দেখো আইনস্টাইনের বিখ্যাত কথা, হ্যাঁ, যে হাইয়েস্ট ডেস্টিনি অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ টু সার্ভ নট টু রুল। হ্যাঁ, এটাই হচ্ছে মানুষের ধর্ম, হাই ডেস্টিনি। বুঝলেন তো? যে সেটা কি না, যে টু সার্ভ নট টু রুল, বুঝলেন তো? সেই দিক থেকে তারাই কমিউনিস্ট পার্টি করতে পারে। হ্যাঁ, কিন্তু ধর্ম মানে তোমার যদি এই রিলিজিয়ান অর্থে ধর্ম হয়, বুঝলে তো, তাহলে আমি বলবো পারবো না, অ্যাবসলিউটলি অসম্ভব। কারণ ধর্মটাকে প্রথমে শেখাবে সেটা হচ্ছে ঘুষ দাও, নাও, পুজো আহ্নিক নামাজ রোজা এসব করো, পরিবর্তে তোমার আয়ু বৃদ্ধি হবে, সন্তান বৃদ্ধি হবে, স্বাভাবিকভাবে এই যে ধর্ম, এই ধর্ম তুমি কিচ্ছু সাধন করে সত্যিকারে করে এই ধর্ম করে আর যাই হোক কমিউনিস্ট পার্টি করা যায় না। এখানে একটা গল্প খুব জরুরি। ধরো তোমরা ছোটবেলায়, তুমি কি করে ছোটবেলায় ধর্ম থেকে, মানে তোমার মনে হলো যে ধর্মটা কাজের নয় তোমার ছোটবেলায়? এই তো মহা মুশকিলের ব্যাপার, কোন ঘটনা কীরকমভাবে আঘাত করেছে সেরকম প্রচুর ঘটনা আঘাত করে করে হয়েছে। এবং শেষ বিচারে দেখেছি যত বেশি ধর্ম করেছি তত বেশি মানে কী বলবো, যে বিচ্ছিন্ন হয়েছি অন্য লোকের সাথে। যে ধরো আমি মানে আমার ধর্ম করতে গিয়ে আমি দেখছি যে আমার গ্রামের প্রায় 25-30 ভাগ লোক ছেলে মেয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। হিন্দু ছিল বা ইত্যাদি হচ্ছে। এগুলো হতে পারে নানান রকম, কোন ফ্যাক্টরটা যে বিশেষভাবে নাড়া দিয়েছিল জানি না। তারপরে কমিউনিস্ট পার্টি এবং শ্রেণী সংগ্রামের রাজনীতিটা আসার পরে খুব স্বাভাবিকভাবে সেখানে তো আর শ্রেণী যখন এসে যাচ্ছে তখন তো আর ধর্মের রাজনীতিটা কাজ করছে না। ফলে ওই কেষ্টের শত নামের মতো আমাদেরও শত নাম নিয়ে থাকতে হয়েছে এবং সেই ধর্মগুলো আচার আচরণ গ্রহণ করতে হয়েছে। যেমন আমি কোথাও অজিত ছিলাম, কোথাও সজল ছিলাম, আলাদা আলাদা নামে থাকতে হতো। যখন আউসকন্ডার হিসাবে ছিলাম, সব থেকে ট্র্যাজেডি হয়েছিল সেটা হচ্ছে তোমার নদিয়ায় একটা মুসলমান বাড়িতে তারা ঈদের নেমন্তন্ন করেছে সব কমরেডদের। ওটা আমাদের খুব স্ট্রং হোল্ড ছিল।
হ্যাঁ, তো ঈদের নেমন্তন্ন করেছে, তো সব কমিটি করে তাদের জন্য খাসির মাংস, মুরগির মাংস এসব করেছে। বলছে না না, এটা আপনাদের, গরুটা আপনাদের দেবো না, বুঝলো। আমি হাঁ করে তাকিয়ে, আমার পাশে যে আমাকে চিনতো সে আমার দিকে চোখ আছে আর বলছি যে তোমার আসল পরিচয় জানি না, বুঝলো। যে আমি তো জেনে শুনে তোমার ধর্ম মারতে পারি না মা বাবা। যে স্বাভাবিকভাবে এরকম নানান পরিচয়, নানানভাবে ব্যাপারটা এসেছে। প্রশ্নটা ওরকমভাবে আসে না। প্রশ্নটা তুমি যদি ভেতর থেকে নির্লোভ হও, বুঝলেন তো, তুমি যদি ভেতর থেকে নির্লোভ হও তাহলে দেখবে যে তোমার মানে ধর্ম সেটাই সব থেকে বড় ধর্ম। এই তোমার কোনো কিছু ইয়ে করতে হয় না, যেমন ভয়কে আর কি করতে হয়নি। স্বাভাবিকভাবে মস্তিষ্ক যখন এই জায়গার থেকে যদি মস্তিষ্ক যখন তার ভয়টাকে ভাঙাতে হবে, সশস্ত্রভাবেই হোক নিরস্ত্রভাবেই হোক যেরকমভাবেই হোক, মানুষের ভয়টা ভাঙানো। হ্যাঁ, এবং আজকের পুঁজি আমাদের বাচ্চা বেলা হয়েছিল, আজকের পুঁজি পরিষ্কারভাবে সেই দলকেই চাইবে যে দলের আইনবদ্ধ সেনাবাহিনী আছে। আইন স্বীকৃত নয়, আইন স্বীকৃত সেনাবাহিনী তো আমাদের আর্মি টার্মি ইত্যাদি, সেগুলো আছে। আইন ঊর্ধ্ব সেনাবাহিনী আছে। আমাদের বাচ্চাবেলায় মানে আমাদের যৌবনে আমরা লড়েছি, রণবীর সেনা, সূর্য সেনা, এই সমস্ত ছিল সব ওই হিন্দি বলায়, মানে হিন্দি বলায় এই সমস্ত ছিল। আজকের পুঁজি সেই এখন ওই রণবীর, সূর্য, এই সমস্ত মাফিয়ারা, মানে ল্যান্ড মাফিয়া, কোল মাফিয়া, এরা এইসব সেনাবাহিনী পুষত। খুব স্বাভাবিকভাবে এদেরই সরকার সমর্থন বা এরাই সরকার করতো, বুঝলেন তো। আজকের পুঁজি সেই তাকেই পছন্দ করবে। সেটা হচ্ছে যার আইনবদ্ধ সেনাবাহিনী আছে। কেন সেটা কেন? পুঁজির নিরাপত্তা চায়। ধরো আজকের আম্বানি আদানি যারা মোদিকে ক্ষমতায় বসাচ্ছে বা তাদের পছন্দের লোককে ক্ষমতায় বসাচ্ছে, সে তো শাসক হিসেবেই ক্ষমতায়, মানে তার তো সেনাবাহিনী ওই আম্বানি সেনাবাহিনী হিসেবেই কাজ করছে। না 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 না, সেখানে আইনি বাধা, যেহেতু তাতে কনস্টিটিউশনাল ফ্রেমে চলতে হচ্ছে, আইনি বাধা পদে 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 আসবে। থাকবেই। তার থেকে বাবা এমন একটা যারা স্পেনসামকে খুন করতে পারবে, যারা এদের খুন করতে পারবে, মানে আকলাকুদের খুন করতে পারবে, করতে পারবে, 1/3 অফ দি পপুলেশন অঞ্চলের একেবারে নির্মূল করে দিতে পারবে, গুজরাটে যেটা করেছে, বুঝলেন তো। এটা এই রেগুলার আর্মি দিয়ে হয় না, কারণ রেগুলার আর্মির কতগুলো এর মধ্যে দিয়ে চলে। ফলে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা যে মানুষের মস্তিষ্ক দখল করো, মস্তিষ্ক দখল করে এই রুল অফ মেজরিটেরিয়ান, অর্থাৎ সংখ্যাধিক্যের আধিপত্য, সংখ্যাধিক্যের আধিপত্য তৈরি করো। এবং সংখ্যাধিক্যের আধিপত্য একেবারে, বুঝলেন তো, যে যেটা মানে গ্রামচির ভাষায় যে সংখ্যাধিক্যের আধিপত্য, এইটাই চলছে, বুঝলেন তো। তার সাথে আরেকটা জিনিস আমি বলবো, মানে এই জিনিসটা তুমি যেভাবে দেখা যাও, কিছু লোক মিথ্যে কথাকে এত স্ট্রংলি বলছে, সাধারণ গরিব মিথ্যা কথাকেই বলছে, মিথ্যা কথাকেই। কারণ হচ্ছে এটা অনেক আগেই আবিষ্কার হয়েছিল নিশ্চের এতে, নিশ্চের ফিলোসফিতে, হোয়াট ইজ ট্রুথ,
যে সে বলতে গিয়ে বলছেন যে মানে রিপিটেড টেলিং অফ দি লাই ইজ ট্রুথ, অর্থাৎ বারবার এক কথা যদি এ হয় সেইটাই সত্যি, সেইটাই সত্যি, বুঝলেন তো? বারবার বলে যাওয়া যায় সেইটাই সত্যি, শব্দ ব্রহ্ম। হ্যাঁ, ওই যে করে না, আমার বউ মাঝে মাঝে গান করে, শুধুমাত্র কথা রবে, সময় তো মানে চলে যাবে, শুধুমাত্র ওই কথাই রবে, বুঝলেন তো? এটা গোয়েবলস নিয়েছিল নিশ্চয় থেকে, যে মিথ্যাকে তুমি রিপিটেড ওয়েতে দেখাও, এবং সেইটা, কারণ মানুষের মস্তিষ্কের 90% হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ জিনিসটা একটা বাচ্চাকে দেখবে, হ্যাঁ, সে খারাপ গালাগালিগুলো যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, কিংবা পাড়ার খারাপ ছেলেদের অভ্যেসগুলো যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, ভারতগুলো তত তাড়াতাড়ি নেয় না, কিংবা রিজেক্ট করে, বুঝলেন তো? খুব স্বাভাবিকভাবে সেই জায়গাটাকে, তোমার আদিমতাটাকে, এগুলো আদিমতা, এই আদিমতাকে উস্কাও, বুঝলেন তো? এবং সেখানে সবথেকে ভালো অস্ত্র হচ্ছে চরিত্রহন, বুঝলেন তো? খুব স্বাভাবিকভাবে, এবং নিরাপত্তাবোধ, বুঝলেন তো? নিরাপত্তাবোধ এবং চরিত্রহন, বুঝলেন তো? যে বিশ্বাসকে ভাঙার জন্যে সবথেকে ভালো জিনিস হচ্ছে চরিত্র হনন করো, বুঝলেন তো? তুই মানে দেখবি মামসুতুংয়ের কতগুলো উপপত্নী ছিল, লেনিনের কতগুলো উপপত্নী ছিল, এইগুলো নিয়ে বিশাল বিশাল মোটা বই বেস্ট সেলার হয়ে বাজারে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা তো সব থেকে বড় প্রোপাগান্ডা। মানে আমাদের জেনারেশনেরা বই পড়ে না, তারা তথাগত রায়কে দেখে খুব স্বাভাবিক টিভিতে বসে বসে মিথ্যে কথা বলে, এবং অ্যাঙ্কাররা সেগুলো কোনোদিনও সেটা নিয়ে কোনো মানে অ্যাঙ্কার মানেটা কি, সেটাই তো আমি জিজ্ঞেস করেছিলাম তোদের মৌপিয়াকে, ওর তখন অ্যাঙ্কার ছিল। হ্যাঁ, মৌপিয়াকে জিজ্ঞেস করেছিলাম অ্যাঙ্কার মানে কি জানো? লঙর ফেলা জাহাজ, লঙর ফেলা লঙ্গর, মানে অ্যাঙ্কার মানে নোঙর, এই যে নদীতে বা সমুদ্রের নোঙর ফেলে না, নোঙর ফেলা জাহাজ বা একে অ্যাঙ্কার বলা হয়। মানে হেলবে দুলবে এগোবে না, বুঝলো তো? ওদের কাজই থাকে তো যেটা তোমাদের যেটা করে গাড্ডা করে শেষ পর্যন্ত শেষ কথাটা বলে দিয়ে অ্যাঙ্কার চলে গেল। একটা জিনিস বলো, এটা খুব জরুরি আর কি। রবীন্দ্রনাথ, তুমি তোমার কাছে শোনা যায় রবীন্দ্রনাথ তার বয়স অনুযায়ী আস্তে 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 করে তার একটা এভলিউশন ঘটেছে, এবং 70 বছর বয়সে গিয়ে সে ধর্মকে কার্যত অস্বীকার করছে, এবং সে চাইছে হ্যাঁ এইটা, এই গল্পটা তুমি একবার বলেছিলে আমাকে, এই গল্পটা একবার বলবে? মানে রবীন্দ্রনাথের এই এভলিউশনটাকে না সে বিশাল ব্যাপার, ডিটেলসে না হলেও ওটা যে সেটা এক কথাই বলা যায় যে সমুদ্রে ধরো বাড়ির একটা নালা থেকে গঙ্গা পদ্মা কত কি নদীর মেশে, নদী মহানদী থেকে বাড়ির নালা সব গিয়ে তো সমুদ্রে মেশে, তাই না? কিন্তু সমুদ্রের ঢেউ কি তুমি কোনো জলকে আলাদা করতে পারবে? সমুদ্রের ওই গর্জনে রবীন্দ্রনাথের তো হচ্ছেন সমুদ্রের উত্তাল ঢেউ, বুঝলেন তো? সেখানে ওই রকম আলাদা করা যায় না, বুঝলেন তো? আলাদা করা যায় না, যে খুব স্বাভাবিকভাবে আমাদের রাবীন্দ্রিকরা এই রবীন্দ্রনাথকে ভাগ করতে গিয়েই সব থেকে বড় অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে। না ভাগ করতে গিয়ে মানেটা কি, যে গানে বা এতে এগুলো উপাসনার জন্য, এগুলো দেশপ্রেমের জন্য, এগুলো স্বদেশপ্রেমের জন্য, এগুলো অমুকের জন্য। আরে মহা মুশকিল, সব জায়গায় গিয়ে একটা জায়গায় গিয়ে রবীন্দ্রনাথ শেষ করছেন দেখবে, আগে পরে সব জায়গায়, সেটা হচ্ছে মানুষ। মানুষ
মানুষ যেখানে আক্রান্ত, হ্যাঁ, তো মানুষের ঊর্ধ্বে তিনি কাউকে স্থান দেননি, হ্যাঁ, এবং তার কাউকে স্থান দেননি, হ্যাঁ, এবং সেই মানুষ তিনি ততখানি উপনিষদবাদী, তিনি ততখানি ব্রহ্মবাদী, যতখানি সেই ব্রহ্ম মানুষবাদী, হ্যাঁ, তো মানুষ ঊর্ধ্বে কোনো ব্রহ্ম বা কোনো স্রষ্টাকে তিনি এ করেননি, হ্যাঁ, তিনি মানে ব্রহ্মকে টেনে নামিয়ে এনেছেন মানুষের দরবারে মানুষ হিসাবে, হ্যাঁ। মানুষ, এই যে মানুষের প্রতি যে গভীর প্রেম, গভীর ভালোবাসা, যেটা তাকে ওই কঠোর বাস্তব, যেটা তিনি বিশ্বাস করেন না, সেই কঠোর বাস্তব সিদ্ধান্ত নিতেও বাধ্য করেছিল, যে ভারতবর্ষের দিকে যখন তাকিয়ে দেখেছেন ধর্মের নামে, হ্যাঁ, যার জন্যে ওই বিখ্যাত এটা, হ্যাঁ, তো আচারের তুচ্ছ বালগ্রাসী, বিচারের স্রোতধারা ফেলে নাই গ্রাসী, চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শিব, হ্যাঁ, তো যা আচারের এই তুচ্ছ বালুরাশি, হ্যাঁ, আমার র্যাশনালিজমকে ধ্বংস করে দেয়নি, বিচারের স্রোতধারা ফেলে নাই গ্রাসী, বুঝলেন তো। ভারতের সেই স্বর্গে করো আর হই, অর্থাৎ ভারতবর্ষ কীরকমভাবে হবে, যে এই মানুষ, ভয়শূন্য মানুষ, মেরুদণ্ড সোজা রাখা মানুষ, এই মানুষই ছিল রবীন্দ্রনাথের স্বপ্ন। ওইখানে তার উপনিষদও এখানে, তার উপনিষদও এইখানেই শুরু, এইখানেই শেষ, বুঝলেন তো। তাহলে রবীন্দ্রনাথ তো আজকের লড়াইতে একটা বড়, মানে মস্তিষ্ক দখলের লড়াইতে তো রবীন্দ্রনাথকে তো ইফ ইউ ক্যান ইউজ প্রচণ্ডভাবে, হ্যাঁ, কিন্তু ওইটা রবীন্দ্র ওই গে নয়, মানে করে সঙ্গীত চারটে গাইতে পারলে পারে রবীন্দ্রনাথকে ব্যবহার করা যায় না। রবীন্দ্রনাথকে ব্যবহার করতে গেলে পারে প্রথমেই যেটাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মানুষ মনোময়, বুঝলেন তো। এই যে মানুষ মনোময়, সে 10 ভাগ কথা বলে, 90 ভাগ কথা বলে না। এটা খুব ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন মুভমেন্টে গিয়ে দেখেছি যে যা বলছে 10 ভাগ, যে কোনো মানুষ 10 ভাগ কথা বলে, 90 ভাগ কথা বলে না, হ্যাঁ। এই 90 ভাগ কথাকে টেনে নিয়ে আসাটাই হচ্ছে শিল্পী সাহিত্যিক এদের কাজ, তো। সেই জন্য রবীন্দ্রনাথ বলছেন না, যে গেছি ওপাড়ার প্রাঙ্গণ দিয়ে অন্দরে পাইনি প্রবেশের অধিকার, ওই গুঠন পর্যন্ত তোমাকে ঢুকতে দেবে, কিন্তু ওই ভাঙা কুটিরে ঢুকতে দেবে না। মানুষ অন্তর্ময়, অন্তরে অন্তর মেলালেই তার পরিচয়। এই যে অন্তরে অন্তর মিলিয়েই পরিচয়টা পেতে হয়, বুঝলে তো। এইটা যদি রবীন্দ্রনাথে না এ করা যায়, মানে ওই ব্যবহারটার অর্থ হচ্ছে যে মানুষের এই অন্তর থেকে অন্তরের মধ্যে, অন্তর থেকে অন্তরে অন্তর মিলিয়েই এই পরিচয়টা পেতে হবে, এবং যেটা হচ্ছে তার উৎপাদনী সংগ্রামের সাথে যুক্ত হয়েই যেটা পারা যায়, আর অন্য কোনো উপায় নেই। আমি ওই ভদ্রলোকের বাড়ি, অভিজাত বাড়িতে থেকে, হ্যাঁ, আমি কোনো দিন রমা কৈবর্ত, রহিম শেখদের অন্তরের কথা জানতে পারবো না। তখন আমি আমার বাড়িতে ওখানে কৃষক সমিতি করছি, বুঝলেন তো। তো বাবা একদিন জিজ্ঞেস করছে, হ্যাঁ, তো দুপুরবেলা কাছাকাছি থাকলে এসে ঘরে খেয়ে দিয়ে যেতে পারিস তো। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ, তোমার বাড়ির চাল খেয়ে আমি কৃষক আন্দোলন করবো, হ্যাঁ, বাবাকে বলে আমার, তোমার বাড়ির চাল খেয়ে
কত আর বয়স তখন 21-22 সাল যে তোমার বাড়ির চাল খেয়ে কৃষক আন্দোলন করব। তা বাবা হেসে বলল, আমার বাড়ির ভাত খেয়ে কৃষক আন্দোলন হবে না, আমার বাড়ির চাল খেয়ে হবে। কারণ আমি যে বাড়িতেই যেতাম সেই বাড়ির থেকেই লোক এখান থেকে এসে চাল খাবার দাবার নিয়ে যেত, বুঝলেন তো? সেই জন্যে গ্রামটাই ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে তুমি যে বাড়িতে গিয়ে থাকছো তারা আর কি ওই মানে জমিদারের ছেলে এসছে, গ্রামের সব থেকে বড় মাথার ছেলে এসছে, তাকে না খাইয়ে কি করে রাখবে? ওখান থেকেই সব খুব স্বাভাবিকভাবে ওই রকমভাবে কিছুতেই যখন ওই উৎপাদনী সংগ্রামের সাথে যুক্ত হলে এই সন্দেশখালী মন্দেশখালী নিয়ে করে আমি হাতের তালুর উঠেছি। আমি হাতের তালুর মতো চিনি অঞ্চলগুলো, বুঝলে? যে কোথায় ছিলে বাবা সব, হ্যাঁ, কাউকে তো খুঁজে পেতাম না ওই অঞ্চলে। হ্যাঁ, আমি বলছি তো যে কাউকে তো খুঁজে পেতাম না, বুঝলেন তো? যে কোথায় ছিলে সব, কী করে এরকম হয়ে গেল। মানে কমিউনিস্ট পার্টি সংগ্রাম থেকে উঠে এসেছে বাবা একটা কাঁচা লোহা। তুমি যদি রেগুলার ব্যবহার না করো তাহলে কি হবে? রোদে জলে সেটা জং ধরে যাবে, নষ্ট হবে। সেই জন্যে বিবেকানন্দের বিখ্যাত কথা, বেটার টু ওয়্যার আউট দ্যান টু রাস্ট আউট। ব্যবহার করতে করতে ক্ষয়ে 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 তুমি ধ্বংস হয়ে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু এই মানে জং ধরে ভেঙে যাওয়া সেটাও ভাঙা, দুটোই ভাঙা। জং ধরেও ভাঙবে আর ব্যবহার করেও ভাঙবে। হ্যাঁ, জং ধরে ভাঙাটা নষ্ট হয়ে যাওয়া, ব্যবহার করে ক্ষইতে 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 আরেকটা তৈরি হতে পারে, তো হলেও হতে পারে, না হলেও নাও হতে পারে। কিংবা ধরো সেই বিখ্যাত কথা আমাদের এতে রয়েছে, হ্যাঁ, তো হিরেনবাবু যেটা আমায় বলেছিলেন যে তোমাদের দেখলে ভালো লাগে কেন জানো? ভালো লাগে একটা কারণে, যে আমরা তো সারা জীবন ধূম উদ্গীরণ করে গেলাম। হ্যাঁ, ওই সারা জীবন ধূম উদ্গীরণ করার থেকে একবার জ্বলে উঠে ছাই হয়ে যাওয়া হয়। তোমার সেই যে 14,000 টাকা ওষুধের বিল ছিল তোমার ছিল শুধু, হ্যাঁ, মানে তোমার বাড়ির ছিল। হ্যাঁ, এবার 16,000। আর সামনের মাসে যখন আবার বিল হবে, আবার ওষুধের দাম বাড়লে সেটা আরো বেড়ে যাবে, ফলে ও বুঝছে না যে এই টাকাটা তাকে দিচ্ছে এবং কীরকমভাবে নিয়ে নিচ্ছে। দিচ্ছে তার 3 গুণ বেশি নিয়ে নিচ্ছে, 3 গুণ বেশি নিয়ে নিচ্ছে। এটা বোঝানোর কোনো রাস্তা নেই। কারণটা কি? এবং সেখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে ধর্মকে নিয়ে এসে, হ্যাঁ, সমস্ত দুর্নীতির মানে উৎস তুই যদি দেখিস, হ্যাঁ, সে ধর্ম। আমি জেলে থেকেছি, জেলে দেখেছি যে যত বড় ক্রিমিনাল, হ্যাঁ, তার ঘরে তত বেশি ঠাকুরের, তার ছেলে বা তার এতে বিছানায় কাছে তত বেশি ঠাকুরের ছবি। সে সব থেকে বড় ক্রিমিনাল হয়তো। মেট হিসাবে জেলখানা কাঁপানো মেট, বুঝলেন তো? মানে তার ছোকরাবাজি থেকে শুরু করে সবই আছে। সে তত বেশি ভগবান ভক্ত হয়। তুই দেখবি যদি রেড লাইট এলাকায় ঘুরিস, রেড লাইট এলাকায় ঘুরলে পারে তুই দেখবি সব থেকে বেশি সতী মন্দির হচ্ছে রেড লাইট এলাকায়, কলকাতায়, বুঝলেন তো? স্বাভাবিকভাবে সমস্ত ধর্মেই, সব ধর্মেই, হ্যাঁ, ধর্ম হচ্ছে মস্তিষ্ক দূষিত করার প্রধান হাতিয়ার, বুঝলেন তো? ওই যে তুমি আমাকে পুজো দাও, 5 টিকিট দিলে দেবে না 5,000 টাকার দেবে, হ্যাঁ, আর আমি ওই বলবো ধনম দেহি, হ্যাঁ, যশম দেহি। মানে যখনই আমি বলছি ধনম দেহি মানে কিছু লোককে নির্ধন করতেই হবে। আমি অন্নপূর্ণা, আমি অমুক, হ্যাঁ,
স্বাভাবিকভাবে আমি তো দেবার মালিক, আমাকে ঘুষ দাও, পুজো দাও, আমি তোমাকে দেবো। বুঝলেন তো? এটা এই জন্যে বলছি না যে রবীন্দ্রনাথ 70 বছর বয়সে গিয়ে বুঝেছিলেন, জলাকে বলছেন যে হোয়াট ইন্ডিয়া নিডস এ ফ্লাড অফ অ্যাথেইজম। ভারতবর্ষে দরকার যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে নিরীশ্বরবাদী প্লাবন, নিরীশ্বরবাদী প্লাবন। বুঝলেন তো? রলা চমকে উঠেছিলেন, কারণ উনি তো বিবেকানন্দ এসব জীবনী টিবনী লিখেছেন। স্বাভাবিকভাবে বলে কী বলছো, বলছে হ্যাঁ নিরীশ্বরবাদীরা আর যাই হোক তারা অনেক বেশি শর্ট হয়। 70 বছর বয়সে গিয়ে তখন বলছে যে এই দেশে ভারতবর্ষে ধর্মের এটা রয়েছে। বললো দেখো প্লাবনে মহিরুহে কিছু হয় না, এগুলো ওই আচার বিচার এগুলোই সব ভেসে যায়। বুঝলেন? যে এই যে নিরীশ্বরবাদী প্লাবন, বুঝলেন তো, মস্তিষ্ক দখলের প্রধান জায়গায় এখান থেকে যদি শুরু না করা যায়, আমি বললাম যে আমার বয়স যদি অল্প থাকতো, লেনিন বলেছিলেন আই ওয়ান্ট 100 বলশেভিকস, আমাকে 100টা বলশেভিক দাও। বুঝলেন তো? যার মানে প্রি রেভলিউশন পিরিয়ডে আমি বলতাম যে 100 জন অ্যাথেইস্ট চাই, 100 জন নিরীশ্বরবাদী চাই। একা ভলতেয়ার যে পরিমাণ নামে বেনামে গল্প, উপন্যাস, ফিলোসফি, লিফলেট পর্যন্ত এ করে ফরাসি বিপ্লবের বেসিসটা তৈরি করে দিয়েছিল। এবং সেখানে তিনি প্রথম আক্রমণটাই করছেন মানুষের মস্তিষ্ক দখলের জন্যে, প্রথম আক্রমণটাই করছে একেবারে ধর্মকে। বুঝলেন তো? তখন মানে ওরা আমাদের হিন্দু মুসলমান মারামারি নিয়ে বড় বড় কথা বলে, তো ওই পাশ্চাত্যের লোকজনগুলো প্রোটেস্ট্যান্টটারে ক্যাথলিকের যে লড়াই, আমরা এখন তার ধারে কাছেও পৌঁছাতে পারিনি। মানে আমরা তার ধারে কাছেও পৌঁছাতে পারিনি, মানে মুসলমানরা হিন্দুরা মারামারিতে তার ধারে কাছেও পৌঁছাতে পারিনি। অসভ্য জায়নবাদীদের থেকে অসভ্য কি কেউ আছে নাকি? একেবারে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন হচ্ছে যে তার বিরুদ্ধে ভলতেয়ার কীরকমভাবে স্যাটার করছেন দেখ। বলতে হতে পারে একটা বাপের 10টা ছেলে, 10 রকম দেখতে, 10 রকম তাদের চালচলন, সবই হতে পারে। কিন্তু বাপু হে, তোমরা যে ক্রিয়েটার, গড, স্রষ্টা, ব্রহ্মা এসব বলো, আল্লাহ, খোদা এসব বলো, বুঝলেন তো? তো সেটা একটা হবে না কেন? বাপটা তো একটা, বাপের ছবি তো একটাই হবে। 10 ভাই 10 রকম, কিন্তু বাপের ছবি তো একটাই হবে। তোমাদের এতগুলো হচ্ছে কেন? বুঝলে? মানে এই যে আক্রমণ গল্পে, উপন্যাসে, থিয়েটারে, বুঝলেন তো, ওই পুজো প্যান্ডেলে বইয়ের স্টল করে মাসবাদ বিক্রি হয়নি, বিক্রি হয় না। মাসবাদ বিক্রি করে মাসবাদী হওয়া যায় না। খুব স্বাভাবিকভাবে ওইখানে যদি তারা ওই ব্যঙ্গাত্মক নাটক করতে পারত, ব্যঙ্গাত্মক নাটক করতে পারত। ধর এই রামায়ণেরই মানে একটুখানি থামিয়ে যায়, ধরো আজকের মোবাইলের যুগ, লোকে প্রত্যেকদিন মোবাইলে এত কিছু দেখছে, নাটক কি সত্যি এখন কার্যকরী হবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, ধর যে মোবাইলে দেখছে তার সংখ্যাটা তুমি একটা হিসেব করো, আবার পথ চলতি নাটক, বুঝলেন তো, সেখানেও হয়। এবং নাটককেও মোবাইলে নিয়ে যাওয়া যায়, নাটককেও মোবাইলে নিয়ে যাওয়া যায়, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। নাটককেও মোবাইলে নিয়ে যাওয়া যায়।
যে তুমি ওই ইউটিউব ফিউটিউব হ্যান ত্যান এগুলো প্রযুক্তিকে ব্যবহার করতে পারো, বুঝলেন তো। আমি আবার চেষ্টাও করেছিলাম, কিন্তু তবুও নাটকের সরাসরি, যেহেতু এটা ডাইরেক্ট ভিউ, একেবারে মানে অভিনেতা আর এর একেবারে চোখের উপরে দেখতে পাচ্ছে, সেই জন্য নাটকের একটা আলাদা সেই জন্য গুরুত্ব আছে, গুরুত্ব এখনও রয়েছে, যার জন্য সর্দার হাসমিদের মরতে হয়। সর্দার হাসমিকে বাঁচিয়ে রাখে না।